লোকে বলে সমাজ শিখতে লাগে 6 মাস। আসুন আমরা 2 মিনিটেই ছন্দে ছন্দে সমাজ শিখি। এখানে এই যে 6 লাইনের একটি ছড়াতে আপনারা মুহূর্তের মধ্যেই সমাজ শিখে ফেলতে পারবেন। প্রথমে দেখেন, ও এবং আর মিলে দ্বন্দ্ব সমাস হয়, অর্থাৎ দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যের মাঝে ও এবং আর এই 3টি সংযোজক অব্যয় থাকে। যেমন দম্পতি, এই শব্দটাকে ভাঙলে আমরা পাবো দম ও পতি। অবশ্য আপনাদেরকে সমাস নির্ণয় করতে গেলে অবশ্যই ব্যাস বাক্যর মাধ্যমে আপনাদেরকে সমাস চিনতে হবে। এরপরে দ্বিতীয় লাইনে আসি, সংখ্যার সমাহারে দ্বিগুতারে কয়, অর্থাৎ সংখ্যার সমাহার দেখলেই আপনারা সেটাকে নিঃসন্দেহেই দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত মনে করবেন। যেমন চৌরাস্তার সমাহার চৌরাস্তা, 7 দিনের সমাহার সপ্তাহ বা সপ্ত অহের সমাহার সপ্তাহ, শত অব্দের সমাহার সপ্তাহ, নবরত্নের সমাহার নবরত্ন, 5 শেরের সমাহার কসুরি। এভাবে আর অনেক শব্দ আছে। তৎপুরুষের পূর্বপদে বিভক্তি না রয়, আপনাদের এখানে মনে রাখতে হবে বিভক্তি না রয় কোথায়? পূর্বপদে। অর্থাৎ কোন শব্দের পূর্বপদে যদি বিভক্তি লোপ পায় আপনারা সেটাকে নিঃসন্দেহেই তৎপুরুষ সমাস নির্ণয় করবেন। যেমন রাজপুত্র, রাজপুত্র এটি একটি সমস্ত পদ, এর ব্যাসবাক্য যদি আমরা নির্ণয় করি তাহলে পাচ্ছি রাজার পুত্র। এখানে দেখেন এই যে রাজার এই র বিভক্তিটা এখানে লোপ পেয়েছে। তেমনি ভাবে গাছ পাকা গাছে পাকা, এই যে গাছে পাকা এই বিভক্তিটা লোপ পাচ্ছে, তাহলে তৎপুরুষ সমাসের পূর্বপদে বিভক্তি লোপ পাবে। এই বিষয়টা মনে রাখলেই তৎপুরুষ সমাস চিনতে আপনাদের আর কখনো ভুল হবে না। এরপরে সে নামে গুণে কর্মধারায় পরপ্রধান হয়। অবশ্য এখানে নাম দ্বারা আমি বুঝিয়েছি বিশেষ্য এবং গুণ দ্বারা বুঝিয়েছি বিশেষণ। অর্থাৎ কর্মধারয় সমাসের সংজ্ঞাটা এরকম যে কর্মধারয় বৈশিষ্ট্য হচ্ছে যে বিশেষ্য এবং বিশেষণ পদে সমাস হবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে। এখানে তৎপুরুষে যেমন দেখলাম যে এখানে পূর্বপদে বিভক্তি লোপ পায়, তেমনি কর্মধারয় পরপদের অর্থ প্রাধান্য পাবে এবং নামে গুণে সমাসটি হবে। যেমন কাজল কালো, আপনারা নিশ্চয়ই এর ব্যাস বাক্য জানেন যে কাজলের মতো কালো। তাহলে এখানে দেখেন যে কাজল একটি বিশেষ পদ, কালো একটি বিশেষণ পদ। অবশ্য এখানে কখনো এরপর আসি অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসে বলছি যে অব্যয় সামনে নিয়ে অব্যয়ীভাব চলে, অর্থাৎ অব্যয়ীভাব সমাসের শুরুতে অব্যয়সূচক শব্দ, যেমন উপসর্গ এক ধরনের অব্যয়সূচক শব্দাংশ, এই অব্যয়সূচক শব্দাংশ সামনে বসে অব্যয়ীভাব সমাস হয়। যেমন ভাতের অভাব, ভাতের অভাব এটি একটি ব্যাস বাক্য। আমরা এটার যদি সমস্ত পদ নির্ণয় করি তাহলে আমরা সমস্ত পদটা গঠন করি হচ্ছে হা ভাত। হা হচ্ছে একটি উপসর্গ যা একটি অব্যয়সূচক শব্দাংশ। অথবা মরণ পর্যন্ত, মরণ পর্যন্ত এই শব্দটা যদি আমরা সমাস গঠন করি তাহলে আমরা সমস্ত পদটা পাবো আমরণ। তাহলে এই যে মরণ শব্দটির আগে আ একটি উপসর্গ যুক্ত করে আমরা সমস্ত পদটি গঠন করলাম। তো এভাবে আমরণ, আরক্তিম, প্রতিধ্বনি, উপজেলা, উপবন, উপসাগর এই ধরনের বিভিন্ন উপসর্গ যুক্ত করে অব্যয়ীভাব সমাসগুলো গঠিত হয়। এরপরে আসি বহুব্রীহি সমাস। অবশ্য বহুব্রীহি সমাস চিনতে অনেকেরই অনেক বেশি কষ্ট হয়। তো এখানে আমরা ছড়াই লিখেছি যে বহুব্রীহি এসে যেন ভিন্ন কথা বলে। আপনাকে এই বিষয়টা মনে রাখতে হবে যে ভিন্ন কথা বলে, অর্থাৎ সমাসের যে পূর্বপদ পরপদ থাকে বহুব্রীহি সমাসে পূর্বপদ পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে একটা ভিন্ন অর্থ বোঝায়। অর্থাৎ যেমন বহুব্রীহি শব্দটারই যদি ব্যাস বাক্য লিখি তাহলে এটার ব্যাস বাক্য হয় বহু ব্রীহি আছে যার। অর্থাৎ এখানে পূর্বপদ বহু পরপদ ব্রীহি, এখানে বহু বা ব্রীহি কোনটিকে না বুঝিয়ে, ব্রীহি অর্থ হচ্ছে ধান, অর্থাৎ বহু বা ব্রীহি কোনটিকে না বুঝে বা বহু ধান এটাকে না বুঝে বোঝাচ্ছে বহু ধান আছে এরকম
একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে এভাবে যদি পূর্বপদ পরপদ কোনোটিকে না বুঝিয়ে ভিন্ন অর্থ বোঝায় সেটাকে আমরা বহুব্রীহি সমাস বলবো। আর বহুব্রীহি সমাস চেনার আরেকটা মাধ্যম হচ্ছে ব্যাস বাক্যে সাধারণত যার কথাটা উল্লেখ থাকে। যেমন আরেকটি শব্দ আমি দিচ্ছি ৮০-২০, এটি শব্দ আপনাদের অনেকেরই পরিচিত। ৮০-২০ অর্থাৎ ৮০-তে ২০ বার, ৮০-তে ২০ বার। তাহলে ৮০ মানে দাঁত, ২০ মানে আপনারা জানেন, তাহলে ৮০-২০ বলতে বোঝাচ্ছে ৭কে। তাহলে এখানে পূর্বপদ পরপদ কোনোটিকে না বুঝিয়ে একটা ভিন্ন অর্থ বোঝানো। আপনারা যদি এই ৬টি লাইন ভালো করে আয়ত্ত করেন আপনারা সমাস আশা করি কখনোই ভুলবেন না, এবং এটি আপনাদেরকে সমাস মনে রাখতে এবং সমাস নির্ণয় করতে এবং সমাস সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন উত্তর করতে আপনাদেরকে সহায়তা করবে। ধন্যবাদ।